হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট, কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই সকলেই জানো যে আমরা 100 ক্লাসের একটি সিরিজ শুরু করেছি। সেই সিরিজের এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 35, জিকে, জিএস এবং জিএর। আপকামিং জিআরবিডি2 গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, তাছাড়াও ভালো করে শুনে নাও, তাছাড়াও তুমি যে এক্সামের প্রিপারেশান করছো, তোমাদের এক্সামের সিলেবাসে যদি জিকে জিএস থাকে তাহলে এই ক্লাসটি 100% আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি তোমাদের জন্য খুবই বেনিফিটেড। আর যারা আপকামিং জিআরবিটিকে টার্গেট বানিয়ে রেখেছো তোমাদের জন্য তো ইম্পর্টেন্টই। এর আগে আমরা 34টি ক্লাস করিয়ে নিয়েছি এবং সবগুলো ক্লাসের একটি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি এবং নোট করে কোশ্চেনগুলো নাওনি, অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে যাও, গিয়ে প্রত্যেকটা ক্লাস দেখে এবং নোট করে নাও। এই ক্লাসটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 35। অবশ্যই তোমরা ক্লাসগুলো নোট করে নেবে। চলো আমরা বেশি কথা না বলে ক্লাসটি শুরু করছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং জিআরবিডি2 গ্রুপ সি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এলডিসি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, এসএসসি-জিডি, এসএসসি এমটিএস, তাছাড়াও যেগুলো আমরা মেনশন করিনি, আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস। আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট কোয়ালিটি এবং আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আবারও কর্মবার্তা অনলাইন তোমাদেরকে বিশ্বাস করাতে আমরা চাই যে বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে, যেটা আমরা গত 7 বছর ধরে স্টুডেন্টদেরকে প্রোভাইড করছি। এবং গর্বের সঙ্গে বর্তমান সময়ে আমরা দাঁড়িয়ে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। অবশ্যই একবার জিজ্ঞেস করবে, কর্মবার্তা সম্বন্ধে যাচাই করবে, তারপরে নোটস নেবে। চলো প্রথম কোশ্চেনটা কি দেখে নাও। বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন আমরা রেখেছি, যার যেটা কমফোর্টেবল যে ল্যাঙ্গুয়েজে তোমরা অবশ্যই দেখবে। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের চ্যানেলের বেঙ্গলি মিডিয়ামের, সেই কারণে আমরা ক্লাসগুলো বেঙ্গলিতে আলোচনা করছি। ঠিক আছে, চলো 1 নম্বর কোশ্চেনটা কি দেখো। ভারতে নির্মিত সুপার কম্পিউটার কোনটি? হুইচ সুপার কম্পিউটার ইজ বিল্ড ইন ইন্ডিয়া? ভারতে নির্মিত সুপার কম্পিউটার কোনটি? অপশন এ দ্রোণাচার্য 4, অপশন বি পরম 8000, C30 এবং কোলম্ব। যারা জানো অবশ্যই তোমরা কমেন্টস করো। কমেন্টস করলে কি হবে, তোমাদের লাভ হবে, তোমাদের এটা রিভিশন হবে। চলো তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? সঠিক উত্তর হলো পরম 8000। পরম 8000 হলো ভারতে নির্মিত প্রথম সুপার কম্পিউটার। ঠিক আছে, এই দেখো যে ফার্স্ট সুপার কম্পিউটার যেটা পরম 8000, এটা কে নির্মাণ করেছিলেন? এটা নির্মাণ করেছিলেন ওনার নাম কি? ওনার নাম হলো বিজয় ভট্টকর। বিজয় ভট্টকর উনি ভারতে প্রথম ফার্স্ট সুপার কম্পিউটার নির্মাণ করেছিলেন, যার নাম পরম 8000। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরম 8000। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন? সেটা 1991 খ্রিস্টাব্দে। 1991 খ্রিস্টাব্দে নির্মিত করেছিলেন। সেই কারণে 91 খ্রিস্টাব্দে ফার্স্ট সুপার কম্পিউটার নির্মাণ করেছিলেন বিজয় ভট্টকর। সেই কারণে সুপার কম্পিউটারের জনক ওনাকেই বলা হয়, বিজয় ভট্টকরকে। তোমাদের পরীক্ষায় আসে ভারতে সুপার কম্পিউটারের জনক কাকে বলা হয়? বিজয় ভট্টকরকে। ভারতে সুপার কম্পিউটার প্রথম কত সালে নির্মাণ করা হয়েছিল? 1991 সালে। এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, চলো
নেক্সট কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন। ভারতের শ্রেষ্ঠতম প্রাকৃতিক বন্দরগাঁও কোনটি? ভারতের শ্রেষ্ঠতম প্রাকৃতিক বন্দরগাঁও কোনটি? বন্দরগাঁও দু টাইপেরই হয়ে থাকে বেসিক্যালি, প্রাকৃতিক এবং কৃত্রিম, আমরা জানি। এখানে কোশ্চেনে কি বলা হয়েছে, ভারতের শ্রেষ্ঠতম প্রাকৃতিক বন্দরগাঁও কোনটি? ভারতের শ্রেষ্ঠতম প্রাকৃতিক বন্দরগাঁও হলো মুম্বাই বন্দরগাঁও। ঠিক আছে, মুম্বাই বন্দরগাঁও হলো ভারতের শ্রেষ্ঠ মানে সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দরগাঁও। এটি পশ্চিম সমুদ্র তটে অবস্থিত। হ্যাঁ, মুম্বাইয়ের পশ্চিম সমুদ্র তটে অবস্থিত। ঠিক আছে, প্রাকৃতিক শ্রেষ্ঠ। আর যদি বলে তোমাদের কৃত্রিম, ভারতের সবচেয়ে বড় কৃত্রিম বন্দরগাঁও যদি বলে, তাহলে কি হবে? তাহলে কিন্তু চেন্নাই হবে। ঠিক আছে, চেন্নাই। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। 3 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক বন্দরগাঁও নয়? কি বলা হয়েছে, এখানে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা প্রাকৃতিক বন্দরগাঁও নয়? মুম্বাই তো হবে না, এক্ষুনি আমরা পড়লাম সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দরগাঁও মুম্বাই। তাহলে এখানে কি হবে, মারমাগাঁও, পারাদ্বীপ না কোচিন? সঠিক উত্তর কি হলো? সঠিক উত্তর হয়ে গেল পারাদ্বীপ। এখানে পারাদ্বীপ প্রাকৃতিক বন্দরগাঁও নয়, এটি কৃত্রিম বন্দরগাঁও। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। এটি কৃত্রিম বন্দরগাঁও, এটি বর্তমানে না, এটি উড়িষ্যাতে অবস্থিত। হ্যাঁ, উড়িষ্যাতে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন। দেখো আমি তোমাদেরকে একটু বলতে চাই, যে কোশ্চেনগুলো আমরা ক্লাসে করাচ্ছি এই 100 সিরিজের মধ্যে প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো এক্সামে এসেছে, হোক সেন্ট্রাল গভর্নমেন্টের, হোক স্টেট গভর্নমেন্টের, হোক 2 বছর আগে, হোক 10 বছর আগে, হোক 12 বছর আগে, কোনো না কোনো এক্সামে এসেছে। প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার বিগত 10, 12, 15 বছরের এগুলো ঘাটাঘাটি করে কিন্তু আমরা কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসছি, তোমাদেরকে করাচ্ছি। সেই কারণে আমরা এতটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি যে কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই বেনিফিটেড। এখান থেকে তুমি ভালো পার্সেন্টেজে কমন পাবে। আমাদের টার্গেট 100%ই কমন দেওয়া, বাট 100% তো হয় না। তবে তোমরা এতটুকু আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে তোমরা 90%-এর উপরে কমন পাওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে। সুতরাং কোনোটা কোশ্চেন তোমরা মিস করবে না, আমি বারবারই বলছি। চলো 4 নম্বর কোশ্চেনটা কি, ভারতের পশ্চিমী সমুদ্র তটে বর্ষাকাল কোন মনসুন হয়? ভারতের পশ্চিমী সমুদ্র তটে বর্ষাকালটা কোন মনসুনে হয়? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হলো দক্ষিণ পশ্চিম মনসুনে। দক্ষিণ পশ্চিম মনসুনে হয়। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। এর মধ্যে তোমরা যারা আনসার করছো, সি নাম্বার আনসার করেছো, একদম সঠিক। আচ্ছা, এবং তোমরা মনে রাখবে এখানে বলা হয়েছে ভারতের পশ্চিম সমুদ্র তটে। যদি তোমাদের অপশনে আসে যে পূর্ব সমুদ্র তটে বর্ষাকাল কোন মনসুনে হয়, বর্ষা কোন মনসুনে হয় পূর্ব সমুদ্র তটে, তাহলে কিন্তু উত্তর পূর্বে হয়। ঠিক আছে, উত্তর পূর্বে। পশ্চিম সমুদ্র তটে বর্ষাকাল হয় দক্ষিণ পশ্চিম, কোন মনসুনে হয় দক্ষিণ পশ্চিম। এবং যদি বলে তোমাদের পূর্ব পশ্চিম না বলে যদি অপশনে থাকে যে পূর্ব সমুদ্র তটে বর্ষা হয় উত্তর পশ্চিমে মনসুনের, উত্তর পূর্ব মনসুনে। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তোমাদের আরেকটি কোশ্চেন আসে যে ভারতের মধ্যে কোন রাজ্যে প্রথমে বর্ষাকাল শুরু হয়, প্রথমে বর্ষা হয়? তাহলে কিন্তু কেরালাতে হয়, মনে রাখবে কেরালা। হ্যাঁ, কেরালাতে প্রথম বর্ষা, মেবি জুন মাসের দিকে এটা শুরু হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেন। ভারতের সর্বাধিক বৃষ্টি হয় কোথায়? আমরা সকলেই জানি, কারণ এটা একদম কমন কোশ্চেন, বেসিক আমরা পড়ে এসেছি, 4-5 পড়ে এসেছি। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল কোনটা? মৌসিনরাম। ঠিক না, মৌসিনরামে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। ঠিক না, মৌসিনরাম। এই মৌসিনরামটা কোথায় অবস্থিত? এটা মেঘালয়ে অবস্থিত। ঠিক না, মেঘালয়ের মৌসিনরামে। ঠিক না, আমরা জানি মেঘালয়ের মৌসিনরামে। ঠিক আছে,
আচ্ছা, আর আরেকটি কোশ্চেন তোমরা এখান থেকে মনে রাখবে যে এখানে তো আমরা পড়েছি ভারতের সর্বাধিক বৃষ্টিপাত, আর যদি বলে ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়, সর্বনিম্ন, তাহলে লাদাখে। লাদাখে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, লাদাখ, হ্যাঁ, লাদাখে, ঠিক আছে, সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেন। ভারতের সবচেয়ে প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেকবার অনেক এক্সামে এসেছে, তবে বেসিক কোশ্চেন, আশা করি সকলে তোমরা আনসার করতে পারবে। আনসার করো, ভারতের সবচেয়ে প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে, এবং এটাও তোমরা আনসার করো, ভারতের সবচেয়ে প্রথম সূর্যোদয় তো আমি বললাম, ভারতের মানে সূর্যাস্ত, প্রথম সূর্যাস্ত হয় কোন রাজ্যে, সূর্যোদয় এবং সূর্যাস্ত কোন রাজ্য হয়? আচ্ছা, প্রথমে আমরা দেখিনি 6 নম্বর, ভারতের সবচেয়ে প্রথম সূর্যোদয় হয় কোন রাজ্যে? অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে সবচেয়ে প্রথম সূর্যোদয় হয়। অরুণাচল প্রদেশের রাজধানী কি? ইটানগর, ঠিক না? আচ্ছা, এবং তোমরা মনে রাখবে সূর্যাস্ত, সবচেয়ে প্রথম সূর্যাস্তও কিন্তু অরুণাচল প্রদেশেই হয়, ঠিক আছে। সূর্যোদয়ও অরুণাচল প্রদেশও হয় এবং সূর্যাস্ত সেম রাজ্যে মানে অরুণাচল প্রদেশেই হয়, ঠিক আছে, মনে রাখবে অরুণাচল প্রদেশে হয়। আর এই মানে অন্যান্য রাজ্যের তুলনায় 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা আগে সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে মানে অরুণাচল প্রদেশ, এটা ভারতবর্ষের সবচেয়ে পূর্বতম রাজ্য, ঠিক না, সবচেয়ে পূর্ব সাইডে অবস্থিত ভারতবর্ষের। ম্যাপটা তোমরা দেখলে বুঝতে পারবে, পূর্ব সাইডে অবস্থিত। সেই কারণেই অন্যান্য রাজ্যের তুলনায় অ্যাপ্রক্সিমেট 2 ঘন্টা আগেই কিন্তু এখানে সূর্যোদয় হয়, এবং সূর্যাস্তও সবচেয়ে আগেই হয় এখানে, ঠিক আছে, মনে রাখবে, ভেরি ইম্পর্ট্যান্ট। 7 নম্বর কোশ্চেন দেখো, কি বলা হয়েছে, লেপসা কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? এই যে লেপসা যে জাতিটা, এটা কোন রাজ্যের উপজাতি, মানে এসটি সম্প্রদায়, কোন রাজ্যের এটা লেপসা জাতিটা, কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? লেপসা অ্যাকচুয়ালি সিকিম রাজ্যের এটা উপজাতি সম্প্রদায়, সিকিম রাজ্যের, বেসিক্যালি সিকিম রাজ্যেই মানে ওরা বসবাস করে, ওদের সিকিম রাজ্যে, ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। এই লেপসা এবং লিম্বু, এটাও তোমরা শুনেছো, লিম্বু জাতি শুনেছো তো তোমরা, লিম্বু, এই লিম্বুও কিন্তু সিকিমেই মানে সিকিম রাজ্যেরই উপজাতি এবং সিকিম রাজ্যেই দেখতে পাওয়া যায় লেপসা এবং লিম্বু, ঠিক আছে। আর সিকিমের রাজধানী তো সকলে আমরা জানি গ্যাংটক, ঠিক না, গ্যাংটক। আর যে নাথুলা গিরিপথ, নাথুলা, এটাও কিন্তু সিকিম রাজ্যে অবস্থিত। পরীক্ষায় আসে নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? সিকিম রাজ্যে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, ঠিক আছে। আর সিকিম রাজ্যের জাতীয় পশুর নাম কি জানো তোমরা? সিকিম রাজ্যের জাতীয় পশু লাল পান্ডা, লাল পান্ডা, লাল পান্ডা হলো সিকিম রাজ্যের জাতীয় পশু, ঠিক আছে। এগুলো মনে রাখবে, পরীক্ষায় আসে, সে কারণে আমরা রিভাইজ করে দিলাম। চলো নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন। খাসি ও গারো উপজাতি কোন রাজ্যে বসবাস করে? কি খাসি ও গারো উপজাতি কোন রাজ্যে বসবাস করে? সঠিক উত্তর কী হবে? মেঘালয়। হ্যাঁ, মেঘালয় রাজ্যে এই খাসি এবং গারো উপজাতি, মানে মেঘালয়ের উপজাতি, ওরা এসটি সম্প্রদায়, ওরা মেঘালয়ে বসবাস করে, ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। এই খাসি, গারো, তাছাড়া তোমাদের আরও আছে যে জয়ন্তিকা, এটাও পরীক্ষায় আসে তোমাদের, জয়ন্তিয়া, হ্যাঁ, বা জয়ন্তিয়া, এটাও কিন্তু ওরা মেঘালয়ে বসবাস করে, ঠিক আছে, মেঘালয়ে বসবাস করে। আর এই মেঘালয়ে তো তোমরা জানো যে খাসি পাহাড়, গারো পাহাড়, জয়ন্তিয়া পাহাড়, ওই উপজাতির নামেই ওই পাহাড়গুলো কিন্তু মেঘালয়ে অবস্থিত। পরীক্ষা আসে তোমাদের মানে কোশ্চেন আমরা দেখেছি এমন যে খাসি পাহাড় বা গারো পাহাড় বা জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? মেঘালয় রাজ্যে। তাহলে তোমরা মনে কীভাবে রাখবে? খাসি উপজাতি, গারো উপজাতি, জয়ন্তিয়া উপজাতি, ওরা মেঘালয়ের উপজাতি এবং ওই পাহাড়গুলোও কিন্তু মেঘালয়েই অবস্থিত। এভাবে তোমরা মনে রাখবে, তাহলে মনে থাকবে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা দেখো, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? ভেরি ইম্পর্টেন্ট, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? ইমেজে তোমরা দেখতে পাচ্ছ, ছবিতে, যারা চেনো বলতে পারবে। ইয়েস, হরদয়াল। হ্যাঁ, হরদয়াল উনি
গদর পার্টি প্রতিষ্ঠা করেন। অ্যাকচুয়ালি হরদয়ালও হয় বা কি বলবো লালা হরদয়াল, লালা হরদয়ালও ওনাকে বলা হয়। ঠিক আছে, যাই হোক অপশনে যেটা থাকে এটাই হরদয়াল বা লালা হরদয়াল, উনি গদর পার্টি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে? 1913 খ্রিস্টাব্দে। 1913 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠা করেন? সান ফ্রান্সিসকোতে, মানে আফ্রিকার একটি শহর সান ফ্রান্সিসকো। হ্যাঁ, ওইখানে গদর পার্টি 1913 খ্রিস্টাব্দে লালা হরদয়াল বা হরদয়াল উনি আবিষ্কার করেন। ঠিক আছে, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গদর পার্টি আবিষ্কার কে করেন? পরীক্ষা অনেকবার এসেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন। ভারতের সবচেয়ে গভীরতম বন্দরগাঁও কোনটি? ভারতের সবচেয়ে গভীর, ডিপেস্ট বন্দরগাঁও কোনটি? হুইচ ইজ দ্য ডিপেস্ট পোর্ট ইন ইন্ডিয়া? ভারতের সবচেয়ে গভীরতম বন্দরগাঁও কোনটি? কী হবে সঠিক উত্তর? ভারতের সবচেয়ে গভীরতম বন্দরগাঁও হলো বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম বন্দরগাঁও হলো ভারতের সবচেয়ে ডিপেস্ট বন্দরগাঁও। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে বিশাখাপত্তনম, এটি কিন্তু প্রাকৃতিক বন্দরগাঁও, মনে রাখবে, কৃত্রিম না, এটি প্রাকৃতিক বন্দরগাঁও। ঠিক আছে, আর ভারতের সবচেয়ে বড় কৃত্রিম বন্দরগাঁও কোনটি? বললাম আমরা চেন্নাই। আর প্রাকৃতিক বন্দরগাঁও, সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দরগাঁও হলো মুম্বাই। ঠিক না? চলো 11 নম্বর কোশ্চেনটা দেখো। বিশ্ব ওজন দিবস পালন করা হয় কবে? হোয়েন ইজ ওয়ার্ল্ড ওজন ডে সেলিব্রেটেড? মানে বিশ্ব ওজন দিবস পালন করা হয় কবে? বিশ্ব ওজন দিবস পালন করা হয় 16 সেপ্টেম্বর। প্রত্যেক বছর 16 সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালন করা হয়। ঠিক আছে, এই যে বিশ্ব ওজন দিবসটা, এটা কী কারণে পালন করা হয় জানো তোমরা? কী কারণে মানে প্রত্যেক বছর 16 সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালন করা হয়? পৃথিবীর যে ওজন, পৃথিবীর যে আমাদের এই যে পৃথিবীর ওজন স্তর আছে না, ওজন স্তরকে সংরক্ষণ করার জন্য এবং মানুষের মধ্যে ওই সচেতনতা আনার জন্যই প্রত্যেক বছর 16 সেপ্টেম্বর এই ওজন দিবস পালন করা হয়। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। কেন আমি বলি, দেখো প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো এক্সামে এসেছে কিন্তু, সেই কারণে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরেকটি ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিতে চাই যে আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটি টেলিগ্রাম গ্রুপ। এটা তো আছে, তোমরা জানো, তোমরা অনেকে এর মধ্যে জয়েন রয়েছো। যারা জয়েন করোনি জয়েন করে নেবে, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে। তাছাড়া আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ভালো করে শুনে নাও। পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা 499 একবারে ওয়ান টাইম, মনে রাখবে, না কি বারবার, না কি মান্থলি, শুধু ওয়ান টাইম 499 পেমেন্ট করে 2027 পর্যন্ত, 26 নয় 2027 পর্যন্ত তোমরা প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন, এই প্রত্যেকটা জিকে জিএসের ক্লাসের পিডিএফ, সঙ্গে আনসার কি এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তাছাড়াও আরও জব ইন্টিমেশন থেকে শুরু করে বেশ কিছু ফেসিলিটি আছে, এগুলো তোমরা প্রত্যেক মান্থ ওয়াইজ তোমরা পেতে পারো। যেটা প্রায় 450-এর উপরে স্টুডেন্ট অলরেডি এই ফেসিলিটি নিচ্ছে, তারা জয়েন করেছে। তুমি যদি চাও তুমি অবশ্যই জয়েন করো, লস হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা কর্মকর্তা অনলাইন। তুমি হিসাব করে দেখো লস হবে কিনা। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে যে দাদা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাই, তাহলে অবশ্যই জয়েন করে নেবে। যখন থেকে জয়েন করবে তখন থেকে কিন্তু তুমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার, জিকে জিএসের পিডিএফগুলো পাবে, নাকি আগেরগুলো তোমরা পাবে না। যখন থেকে জয়েন করবে তখন থেকে টিল 2027 পর্যন্ত তোমরা পাবে। সুতরাং যত আগে জয়েন করতে পারবে এতই তোমার বেনিফিট। জয়েন করে নাও, লস হবে না। ঠিক আছে, চলো 12 নম্বর কোশ্চেনটা কি দেখো। এক্স রশ্মি কি আবিষ্কার করেন? এক্স রশ্মি, ইমেজে তোমরা দেখতে পাচ্ছ, উনি এক্স রশ্মি আবিষ্কার করেন। ওনার নাম কি জানো তোমরা? এক্স রশ্মি কি আবিষ্কার করেন? কে আবিষ্কার করেন? ইয়েস, রন্টজেন। হ্যাঁ, রন্টজেন, উনি হলেন রন্টজেন। উনি এক্স রশ্মি আবিষ্কার করেন। কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? 1895। 1895 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। এবং এই এক্স রশ্মি আবিষ্কার করেছেন এই কারণে ওনাকে প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। মনে রাখবে, পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? রন্টজেন। কেন পেয়েছিলেন? এই এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন এই কারণে, সঙ্গে আরও অনেক কিছু রয়েছে, ওই সব মিলে ওভারঅল ওনাকে পদার্থবিদ্যায় প্রথম তোমার নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, তাছাড়া রাদারফোর্ড, অপশন বিতে কী আছে দেখো। রাদারফোর্ড কী আবিষ্কার করেন? আমরা সকলেই জানি, কেন জানি, আমরা ক্লাস করিয়েছি আগে, পরীক্ষায় এসেছে। প্রোটন আবিষ্কার করেন। প্রোটনকে আবিষ্কার করেন রাদারফোর্ড। নিউটনকে আবিষ্কার করেন চ্যাডউইক।
চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন। ঠিক আছে, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 13 নম্বর কোশ্চেনটা দেখো। চেঞ্জিং ইন্ডিয়া পুস্তকের রচয়িতাকে। এই যে চেঞ্জিং ইন্ডিয়া পুস্তকটা, এটার রচয়িতাকে, এটার রচয়িতা, ইয়েস, এটার রচয়িতা হলো মনমোহন সিং, ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। উনি ভারতের মানে প্রধানমন্ত্রী তো আমরা সকলে জানি, প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি কিন্তু অর্থমন্ত্রীও ছিলেন। ঠিক আছে, তাছাড়া তিনি একজন মানে কি বলবো অর্থশাস্ত্র ছিলেন, মানে অর্থনীতিতে ওনার অনেক বিশাল বড় একটি গান ছিল। ভারতবর্ষ এমন 1991 দিকে মেবি মানে অর্থনৈতিক দিকে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল, মানে বিশাল মানে কন্ডিশন খারাপ হয়ে গিয়েছিলো। তখনই কিন্তু ভারতবর্ষকে মানে কী বলবো অর্থনীতির যে মানে সেই সময়টাকে কাটিয়ে উঠিয়েছিলেন, এই কাটিয়ে ওঠার মেইন অবদান কিন্তু ডক্টর মনমোহন সিংয়েরই। তখন উনি ভারতবর্ষের অর্থমন্ত্রী ছিলেন, সনটা আমার ঠিক খেয়াল নেই, মেবি 1991 এমনই সময়টা ছিল ওই সময়ে। ঠিক আছে, আর উনার প্রধানমন্ত্রীর ডিউরেশন 2004 থেকে 2014, 10 বছর উনি একটানা প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, খুবই হনেস্ট এবং মানে কি বলবো খুব ভালো ব্যক্তিত্ব ছিলেন, সকলেই জানি আমরা। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন। ভূগোলের জনক কাকে বলা হয়? ভূগোলের জনক কাকে বলা হয়? হু ইজ কল্ড দ্য ফাদার অফ জিওগ্রাফি? ভূগোলের জনক কাকে বলা হয়? কাকে বলা হয় ভূগোলের জনক? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে এরাস্টোথেনিস। হ্যাঁ, এরাটোথেনিসকে তোমার জিওগ্রাফির ফাদার বলা হয়, মানে ভূগোলের জনক বলা হয় এরাটোথেনিসকে। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এই যে এরাটোথেনিস মানে অ্যাকচুয়ালি উনি একজন কিন্তু গ্রিক পণ্ডিত ছিলেন, গ্রিকের পণ্ডিত ছিলেন উনি একজন। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, অপশন এতে কি আছে? হেরোডোটাস। হেরোডোটাস কে ছিলেন জানো? হেরোডোটাস ছিলেন ইতিহাসের জনক, হিস্টোরি, হ্যাঁ, ফাদার অফ হিস্টোরি। ঠিক আছে, ইতিহাসের জনক ছিলেন হেরোডোটাস। ঠিক আছে, আচ্ছা, এই অপশন সিতে আছে কি অ্যাডাম স্মিথ। এটা আমরা জানি, কেন এটা অনেকবার পরীক্ষায় এসেছে। অ্যাডাম স্মিথ কে ছিলেন অর্থনীতির জনক, অর্থনীতির জনক ছিলেন অ্যাডাম স্মিথ। ঠিক আছে, আর হেরোডোটাস কিসের জনক ছিলেন? হেরোডোটাস ছিলেন ইতিহাসের জনক। আর এরাটোস্থেনিস কে ছিলেন? এরাটোস্থেনিস ছিলেন ভূগোলের জনক, মানে জিওগ্রাফির জনক। ঠিক আছে, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন। মুন্ডা উপজাতি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? মুন্ডা উপজাতি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? অ্যাকচুয়ালি মুন্ডা উপজাতি ভারতের ঝাড়খণ্ডে দেখতে পাওয়া যায়, ঝাড়খণ্ডে। ঠিক আছে, ওকে। ঝাড়খণ্ডের রাজধানী কি জানো তোমরা? ঝাড়খণ্ডের রাজধানী হলো রাঁচি। ঠিক আছে, তাছাড়া তোমরা মনে রাখবে এই মুন্ডা উপজাতি ঝাড়খণ্ড ছাড়াও ঝাড়খণ্ডের প্রতিবেশী রাজ্য কি রয়েছে? প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ছত্তিশগড়, ওইখানে কিন্তু একটা ভালো পরিমাণে দেখতে পাওয়া যায়। তাছাড়াও আমাদের এই অসম এবং আমাদের ত্রিপুরাতেও কিন্তু মুন্ডা দেখতে পাওয়া যায়। ত্রিপুরারও ভিতরে কিন্তু হিউজ পরিমাণে মুন্ডা উপজাতি দেখতে পাওয়া যায়। ঠিক না? চলো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো, 15টা কোশ্চেন তোমাদেরকে করিয়েছি এবং সঙ্গে এক্সট্রা ফ্যাক্ট মিলে আরও মনে করো 15-20টা কোশ্চেন করিয়েছি। এভাবে প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা ক্লাস আমরা কমপ্লিট করতে চেষ্টা করব এবং এই 100 সিরিজ থেকে আমাদের এতটুকু আমরা কনফিডেন্সের সঙ্গে বলি যে 90%-এর উপরেও তোমরা এখান থেকে কমন পাবেই। তোমাদেরকে এতটুকু বলবো, প্রত্যেক দিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবে এবং ক্লাসের পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে। আপকামিং অল এক্সামের জিআরবিটি থেকে শুরু করে অ্যাসেম্বলি থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামের বেস্ট কোয়ালিটির নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। ভালো রেসপন্স পাবে, ভালো কমন পাবে, এতটুকু আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলতে পারি। কেন? আমরা আমাদের লেভেলে নোটগুলো বেস্ট করে দিয়েছি। চলো, নতুন আমাদের চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।